আবারও হরমুজ প্রণালী বন্ধ এবং হরমুজ প্রণালী বন্ধের কারণে কি ধরনের অর্থনৈতিক এবং আমরা দেখেছি জ্বালানি সংকট সারা পৃথিবীর বিভিন্ন দেশকে ভুগতে হয়েছে, বাংলাদেশকেও সে তার খেসারত দিতে হয়েছে। যদি এইটি দীর্ঘায়িত হয়, অর্থাৎ যদি এই চুক্তি লঙ্ঘনের বিষয়টি নিয়ে আবারও ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও যদি বিপরীত মুখে দাঁড়িয়ে যায়, তাহলে এই সামনের দিনগুলোতে আসলে যেই 60 দিনে যে আমরা আমরা সমঝোতা চুক্তির কথা বলছি, সেটি তো তাহলে আর বাস্তবায়িত হবার সম্ভাবনা থাকছে না। ধন্যবাদ তানিয়া রহমান আপনাকে এবং একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে, এবং আমার সাথে যিনি সহ আলোচক আছেন ওনাকেও আমি অভিনন্দন জানাচ্ছি। আসলে ব্যাপারটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য হচ্ছে যে খুবই খনিজ সম্পদ সমৃদ্ধ একটি জায়গা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে আরব উপদ্বীপের আরাবিয়ান পেনিনসুলার যে ফারস্য উপসাগরীয় যে রাষ্ট্রগুলো, আপনি যে কুয়েত, বাহরাইন, সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং সাথে ইরাক, এগুলো হচ্ছে প্রচুর পরিমাণ খনিজ সম্পদ আছে। সেই খনিজ সম্পদকে নিয়ন্ত্রণ করা এবং তাদের যে পররাষ্ট্রনীতি সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে সেখানে আধিপত্যবাদী নীতি এবং তাদের পররাষ্ট্রনীতিকে নিয়ন্ত্রণ করা, তাদের খনিজ সম্পদকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে ভয়ভীতি দেখানো এবং সবসময় আমরা গাজা এবং ফিলিস্তিনি ইস্যুতে একটি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে রাখা, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি অংশ এবং ইসরায়েল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি। তবে এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব হেমিস্ফিয়ার বলেন কিংবা তার যে রাজনৈতিক এবং অর্থনৈতিক ভূরাজনৈতিক স্বার্থ মধ্যপ্রাচ্যে, এবং সাথে সাথে কিন্তু ইসরায়েলেরও কিন্তু একটি নিজস্ব রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক স্বার্থ আছে। সেটা কি? সেটা হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা এবং মধ্যপ্রাচ্যের মধ্যে একক আধিপত্যবাদী রাষ্ট্র হিসেবে নিজেকে টিকিয়ে রাখার যে সংগ্রাম এবং লড়াই, সেটার অংশ হিসেবে কিন্তু ইসরায়েল এই চুক্তি মানতেছে না। কারণ এই চুক্তি বাস্তবায়ন হতে গেলে কিন্তু ইরান একটি পরাশক্তি হিসেবে আবির্ভূত হবে এবং মার্কিন এবং যে গালফ স্টেটভুক্ত কান্ট্রিগুলো তারা কিন্তু ইরানের সাথে চলে যাবে এবং তারা কিন্তু এতদিন ধরে যে ইসরায়েলের যে আধিপত্যবাদী নীতি, ইসরায়েলের যে একক আধিপত্যবাদ, মার্কিন যুক্তরাষ্ট্রের একক আধিপত্যবাদ ছিল, সেটা কিন্তু কমে যাবে। সেটার জন্যই কিন্তু ইসরায়েল এই চুক্তি মানতে চায় না এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ব্যবহার করে এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে অস্থিতিশীল করে রাখা এবং তার এই যে মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদকে নিয়ন্ত্রণ রাখা এবং তাদের যে ডলার ভিত্তিক যে অর্থনীতি, পেট্রো ডলার ভিত্তিক ইকোনমি, সেটাকে সাস্টেন করা, যেটার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অর্থনৈতিক আধিপত্যবাদী শক্তি হিসেবে বজায় থাকবে এবং তার যে রাজনৈতিক আধিপত্যবাদ সেটাও বজায় থাকবে। পাশাপাশি সেখানে ইসরায়েল একটি প্রক্সি স্টেট হিসেবে থাকবে এবং ইসরায়েল তার নিজের যে শক্তি সক্ষমতা সেটি জিয়ে রাখার জন্য কিন্তু এই যে আপনি যেটা বলেছেন যে লেবাননে আবার হামলা হচ্ছে এবং ইসরায়েল চুক্তি মানছে না, এটা কিন্তু এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কিন্তু ইসরায়েল যদি এটা যদি কন্টিনিউ করে তাহলে যে ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে সেটার কারণে বৈশ্বিক একটি মন্দা অবস্থা তৈরি হবে এবং বিশেষ করে আমদানি রপ্তানির ক্ষেত্রে এবং তেল রপ্তানির ক্ষেত্রে বড় ধরনের বাধা সৃষ্টি হবে। ফলে তেলের বাজার আবারও স্থিতিশীল হবে এবং বিশ্ববাজারে একটি মন্দা পরিস্থিতি তৈরি ইরানের হবে, পক্ষ থেকে কি যেটা কোনো সবাইকেই ধরনের ভুগতে হবে। ঘোষণা আমরা এর বাংলাদেশ মধ্যে এসেছে কিনা যে কতদিন তারা আসলে হরমুজ প্রণালী বন্ধ রাখবে? কারণ এরই মধ্যে আবার বিভিন্ন গণমাধ্যম বলছে যে এই ঘটনার পর, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধের ঘটনার পর নেতানিয়াহু আবার নির্দেশ দিয়েছেন যে লেবাননে যাতে কোনো রকম ভাবে আর হামলা করা না হয়। ধন্যবাদ। এটা হচ্ছে যে ইরানের পলিসিটা হচ্ছে কি, ইরান কিন্তু আপনি দেখবেন 1979 সালের পরে ইরানিয়ান যে রিভলিউশন, ইসলামিক রিভলিউশন, সেটার পরে কিন্তু ইরানের যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু ইন্টারভেনশনিস্ট পলিসি না, সেটা কিন্তু অন্য রাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করার যে নীতি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ইরান কিন্তু একটি শান্তিপূর্ণ রাষ্ট্র এবং তার যে নিউক্লিয়ার প্রলিফারেশন এবং তার যে পররাষ্ট্রনীতি সেটা কিন্তু ইরান কিন্তু তা আপনি দেখবেন যে আপনি ইরান কিন্তু কখনো আফগানিস্তানেও হামলা করেনি, কিংবা আপনার তুর্কমেনিস্তানেও হামলা করেনি, কিংবা আজারবাইজানেও হামলা করেনি, কিংবা আর্মেনিয়াতেও হামলা করেনি, কিংবা আপনি অন্য কোনো দেশে দেখবেন না। ইরান ইরাকের বিষয়টা ভিন্ন, সেখানে পরাশক্তিগুলো জড়িত ছিল, তাদের স্বার্থ সংশ্লিষ্ট সেটা আমি বলছি না, কিন্তু অন্যান্য ক্ষুদ্র রাষ্ট্রগুলো, সেক্ষেত্রে আমি বলবো যে ইরানের পলিসিটা হচ্ছে কি শান্তিপূর্ণ পলিসি। অর্থাৎ ইসরায়েল যদি তার পলিসি থেকে যদি সরে আসে, ইসরায়েল যদি চুক্তি মানতে বাধ্য, চুক্তি মানে, তাহলে ইরানের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই। ইরান
অলরেডি বলে দিয়েছে তারা কিন্তু শান্তির পক্ষে, উন্নয়ন এবং সমৃদ্ধির পক্ষে, এবং একটি শান্তি এবং স্থিতিশীল মধ্যপ্রাচ্য সারা পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ মধ্যপ্রাচ্য হচ্ছে পৃথিবীর 70% খনিজ সম্পদ মজুদ হচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে, ইরান সহ। তাহলে সেই 70% খনিজ সম্পদের মাধ্যমেই কিন্তু সারা পৃথিবী চলে। আজকে সারা পৃথিবী যে আলোকিত, সারা পৃথিবীর যে জ্বালানি সরবরাহ এবং সারা পৃথিবীর যে উৎপাদন, প্রোডাকশন, এই যে চাইনিজ প্রোডাকশন বলেন, আপনি ইউরোপিয়ান প্রোডাকশন বলেন, আমেরিকান বলেন, আমাদের সাউথ এশিয়া বলেন, সাউথ ইস্ট এশিয়া বলেন, ইস্ট এশিয়া, জাপান, কোরিয়া বলেন, সব কিন্তু মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ নির্ভর অর্থনীতি। কাজেই সেটার জন্যই মধ্যপ্রাচ্যের যে স্থিতিশীলতা এবং মধ্যপ্রাচ্যের উন্নয়ন সবার জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটি বিষয় আমি এখানে আপনার সাথে শেয়ার করি। এই যুদ্ধটা শান্তি চুক্তি হয়ে গেলেও কিন্তু একেবারে পরিপূর্ণভাবে কিন্তু মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। কেন আসবে না আমি বলি, কারণ ইসরায়েল রাষ্ট্র যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে থাকবে এবং যতদিন পর্যন্ত খনিজ সম্পদের চাহিদা থাকবে, যতদিন পর্যন্ত খনিজ সম্পদের বিকল্প আবিষ্কার হবে না, এই যে আমরা যেটা বলতেছি যে খনিজ সম্পদের বিকল্প, এই যে উইন্ড মিল বলেন কিংবা আপনার এই তাহলে যে সেই হিসাব করে আসলে আমরা কি এ ধরনের একটা আবার বিকল্প আশঙ্কার মধ্যে পড়তে যাচ্ছি যে যেহেতু যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে, সামনের দিনগুলোতে আবারও সম্পর্কের অবনতি যদি হয়, তাহলে যুদ্ধ তো আসলে বিরতি আর হচ্ছে না। সামনের দিনগুলোতে আবারও দেখা যাবে যে দুই দেশের ভেতরে আবারও এক ধরনের বৈরী অবস্থা তৈরি হবে। আপনি আছেন আমাদের সাথে, কামালউদ্দিন সবুজ, আপনার কাছে একটু আসতে চাই। যদি যুদ্ধবিরতি, যদিও আমরা জানি যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো একটি উদ্যোগ সেটি কখনোই ঠিক থাকে না, কারণ ট্রাম্প এই যুদ্ধ শেষ হয়ে যাচ্ছে, ইরান ক্ষমতা ছেড়ে দিচ্ছে, ইরানের পরাজয় হয়েছে, এরকম নানা রকম কথা বলার পরেও শেষ পর্যায়ে এসে এক ধরনের আমরা দেখলাম যে তারা তাও চুক্তিটি করেছে হচ্ছে সমঝোতা চুক্তি। মানে এক ধরনের সময় দিয়েছে 60 দিন, এর মধ্যে যদি দুই পক্ষের যে 14 দফা সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে চূড়ান্ত শান্তি চুক্তি বা যুদ্ধবিরতির চুক্তি হতে পারে। নানা রকম আসলে এখানে আমরা দেখছি যে ধাপে ধাপে এক ধরনের বাধার মতো আসলে তৈরি করা হয়েছে যে শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ হয় কিনা। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে আপনার দৃষ্টিতে কি মনে হয়, চুক্তি তো ভঙ্গ হয়ে গেল, সামনের দিনগুলোতে সম্পর্ক আবারও সে অবনতির দিকে যাবে কিনা? চুক্তি ভঙ্গ হয়ে গেছে এতে আমি কিন্তু মানে মোটেই সারপ্রাইজ না, কারণ এটা হবে এবং এটা হওয়াটা, কারণ আপনি যদি অতীত ইতিহাসগুলি দেখেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আপনি দেখতে পাবেন কোনো না কোনো ফর্মে। আপনি দেখেন যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যখন চুক্তি করছিল ওই সময় আপনার ইসরায়েল লেবাননে হামলা করছে, আবার আজকে আবার হরমুজ পালন যখন বন্ধ করে দিল তখন আবার ওই যে হামলা বন্ধ রেখেছে, ঘোষণা দিয়েছে। আবার এই ঘোষণা তো কালকে আবার দেখবেন হয়তো আবার আক্রমণ করতেছে। বিষয়টা হচ্ছে যে তারা তো অন্য একটা এজেন্ডা বলেন টার্গেট নিয়ে এখানে আপনার মধ্যপ্রাচ্যে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে বা এই যে আক্রমণ করছে। এবং এই যে চুক্তির কথা বলছেন, চুক্তি ইরান হয়তো করছে, ইরান হয়তো আপনি দেখেন নিজেই বলছেন যে চুক্তিটা হয় নাই, আসলে হয়েছে আবার হয়তো নাই, এটা মানছে না তো, মানা হচ্ছে না তো। তো কাজেই ইফ ইউ ডোন্ট মিন বিজনেস, এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু আমরা বলি যে সারা বিশ্বের মোড়ল বলে ওনাকে, তো এই এবং এটাও বলে যে আমরা যে আলোচক বলছিলেন যে মধ্যপ্রাচ্যে ইসরায়েল হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি, এটা কিন্তু উনি না, সব অনেকেই আমরা জানি বলে। তো কাজেই বিষয়টা আপনি যদি মূল সমস্যা সমাধান করতে চান তাহলে তো আপনাকে আমার মনে হয় না মূল সমস্যার সমাধান তো আসলে করতে চায় না ওনারা কারোই, কারণ যার যার যে এজেন্ডা নিয়ে তারা চলছে সেই এজেন্ডা তো মধ্যপ্রাচ্যে ইরান এখন মনে করেন, ইরান কেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে তো এটা কন্ট্রাডিক্ট করে যাবে। আলটিমেটলি আপনি দেখেন মধ্যপ্রাচ্যে যে সরকার, ইরান ছাড়া অন্য অন্য দেশে যে সরকাররা আছে সেটা জনগণের দিকে আপনি যদি তাকান দেখবেন ওরা তাদের সরকারেরও প্রতিও ক্রিটিক্যাল, এই কারণে কারণ ওই দেশের সরকারগুলি মাঝে মাঝে যে ধরনের আপনার কৌশল নেয়, যেই ধরনের মাঝে মাঝে মনে করেন আপনার যে অবস্থান নেয় সেটা কিন্তু ওই দেশের সরকার, ওই দেশের জনগণ কিন্তু পছন্দ করছে না। এখানে একটা ধর্মীয় ব্যাপারও আছে এখানে। আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যে আমরা ম্যাক্সিমাম মুসলমান, সেটা তো আছেই। আমার কথাটা হচ্ছে যে যেই তেল সম্পদের কথা বলেন, যে খনি সম্পদের কথা বলেন, যেখানে আপনার মধ্যপ্রাচ্যে আছে, যেটাকে কেন্দ্র করে সারা বিশ্বের অর্থনীতি আপনার এটাকে আপনাকে কেন্দ্র করে অনেক কিছু এটার সঙ্গে রিলেটেড, সেই জায়গার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিজস্ব একটা এজেন্ডা আছে, এগুলোর উপর নিয়ন্ত্রণ নেওয়া বলেন, তারপরে আপনার ইরানের যে নিউক্লিয়ার যেই বিষয়টা আছে সেগুলো তো আছেই। তো কাজে এই জায়গায়
আপনার ইরান যে ধরনের অবস্থান তৈরি করেছে এবং এই যুদ্ধে আমরা দেখলাম ইরান কিন্তু প্রমাণ করে দিয়েছে যে তারা তাকে এত সহজে হারানো সম্ভব সম্ভব না। নয় এবং আমরা আলোচনাটা ইরানকে শেষ সহজে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন, হ্যাঁ, করেছেন, কিন্তু আমার হারানো মনে হয় না আবার সম্ভব ইরানের না। ইতিহাসেও না যে হারানোর ইতিহাস নাই। জি তার Yes, মানে ma'am. সামনের দিনগুলোতে আবারও এই ইরান এবং যুক্তরাষ্ট্রের নানা ধরনের টানাপোড়েন আমরা দেখতে পাবো, ধারণা আসলে করাই যায়। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ কামালউদ্দিন শুভ যুক্ত হয়েছেন এবং একই সাথে ডক্টর আব্বাস, নিশ্চয়ই আবারও দেখা হবে, কথা হবে আপনার সাথে।